আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে এই ভিডিওতে তোমাদের রসায়নের যে শর্ট সিলেবাস দিয়েছে, শর্ট সিলেবাসের যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ অধ্যায় 3 পদার্থের গঠন এই চ্যাপ্টারটা আমি ফার্স্ট লেকচার হিসেবে দিচ্ছি। তো আমি এই চ্যাপ্টারের একটা প্লেলিস্ট বানাবো। প্লেলিস্টের মধ্যে তোমাদের 3টা বা 4টা লেকচার লাগতে পারে এই পুরো চ্যাপ্টারটা শেষ করানোর জন্য। তো তোমরা পুরো প্লেলিস্টটা পাওয়ার জন্য লিমিটলেস লার্নিং ক্লাসরুম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর এই ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিও। তাহলে আমরা শুরু করি। এই চ্যাপ্টারের যে প্রথম টপিকটা আছে এটা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ। তোমরা বই খুললে দেখতে পাবে মৌলিক ও যৌগিক পদার্থ এই জিনিসটা, এই টপিকটা আছে। তো আমি শুরুতে মৌলিক পদার্থ কাকে বলে এটা আমি এখানে সংজ্ঞাটা লিখেছি। আগে আমরা সংজ্ঞাটা পড়ি, তারপর বোঝাচ্ছি এটা কী জিনিস। তো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলছি। আচ্ছা, তো যে পদার্থকে ভাঙলে ধরো এটা একটা মার্কারের মধ্যে অনেকগুলো পদার্থ থাকতে পারে, একের অধিক পদার্থ থাকে। এখন মৌলটা কি? মৌল হচ্ছে পর্যায় সারণীতে আমরা 118টি মৌল পাই না, ওই 118টি মৌল। যেমন ধরো আমরা সোনার বার দেখি, এরকম সোনার বার ধরা যাক, এটা একটা সোনা কী দিয়ে তৈরি? সোনা হচ্ছে যে অরাম বা ইউ প্রকাশ করা হয়। এখন সোনা, বিশুদ্ধ সোনার মধ্যে শুধু অরামই পাওয়া যায়, এর বাইরে আর কোনো পদার্থ পাওয়া যায় না। তুমি সোনাকে যতই ভাঙো বিশ্লেষণ করো, এই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ তুমি পাবা না। তারপর এখন প্লাটিনাম আছে, প্লাটিনাম পিটি দ্বারা প্রকাশ করা হয়। তারপর আছে কি, তারপর সিলভারও আছে, জি দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে বিশুদ্ধ আর প্লাটিনাম এই দুইটাকে যদি ভাঙো, এই ধরনের পদার্থকে যদি ভাঙো, তাহলে প্লাটিনাম আর কি যে সিলভার আর সোনা, এগুলো ছাড়া আর অন্য কোনো পদার্থ তোমরা পাবা না। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে যে মৌলিক পদার্থ। তো এখন আসো, এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টি। অর্থাৎ মৌল পর্যায় সারণীতে তোমরা 118টি মৌল দেখো না, ওই 118টি মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টা। এই 118টা মৌলের মধ্যে থেকেই মৌলিক পদার্থ আছে। যেমন অরাম, এটা হচ্ছে পর্যায় সারণীর একটা মৌল। এই মৌলটা যদি শুধু একটাই থাকে, যে কোনো একটা পদার্থের, যেমন সোনার বার, এটার মধ্যে যদি একটাই থাকে, তাহলে এটা হচ্ছে যে কি মৌলিক পদার্থ। তো এখন মানবদেহে এই জিনিসটা এমসিকিউতে আসে, মানবদেহে 26 ধরনের মৌল পাওয়া যায়, 26টা আলাদা আলাদা কি মৌল পাওয়া যায়। যেমন ধরো পর্যায় সারণীতে আছে না, যেমন এই হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম আছে। তো এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়? আলাদা আলাদা মৌল বলা হয়। এখন আসো যৌগিক পদার্থটা কি। এখানে সংজ্ঞা হিসেবে আমি লিখেছি যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়। মৌলটা আমরা পড়েছি না, পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে আলাদা আলাদা, ওই মৌল পাওয়া যায় দুই বা দুইয়ের অধিক। মানে একটা পদার্থকে ভাঙলে, একটা না, মানে আমরা মৌলিক পদার্থের মধ্যে কি পড়েছিলাম, একটা পদার্থকে ভাঙলে ওই একটাই শুধুমাত্র মৌল পাওয়া যাবে, ওই মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যাবে না। কিন্তু যৌগের বেলা কি হচ্ছে, দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যাচ্ছে, তাহলে একে যৌগিক পদার্থ এই জন্য বলা হচ্ছে। যেমন ধরো পানি আমরা লিখতে পারি, উদাহরণ হিসেবে পানি লিখতে পারি। পানি এটা কি দিয়ে তৈরি? H2O, সংকেতটা কি? H2O মানে কি? হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, আর অক্সিজেন আছে একটা। এই জন্য এটা কি যৌগিক পদার্থ। কি বলা হয়েছে? দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়। দুইটা পাওয়া গেছে না, হাইড্রোজেন একটা মৌল, পর্যায় সারণীর মধ্যে একটা মৌল, আর অক্সিজেনও কিন্তু আরেকটা মৌল। তো আলাদা আলাদা দুইটা মৌল পাওয়া গেছে ভাঙলায়, তো বিশ্লেষণ করলে আর কি। তো এখন আমরা ধরো বলা যায় যে চুনাপাথর আরেকটা এক্সাম্পল, চুনাপাথর। আমি দুইয়ের অধিকটা দেখাচ্ছি এখন। এটাকে কি বলে? ক্যালসিয়াম কার্বনেট। এখানে কি কি আছে? ক্যালসিয়াম আছে, কার্বন আছে, আবার অক্সিজেন আছে। ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে? দুইয়ের অধিক পাওয়া যাচ্ছে। এরকমই থাকতে পারে, দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যাচ্ছে, তাহলে এদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হয়। এখন আসো আমাদের নেক্সট টপিক, পরমাণু আর অণু নিয়ে। তো পরমাণু আর অণু, এটা হচ্ছে যে পরমাণু আর অণু আলাদা আলাদাভাবে সংজ্ঞা লিখেছি আমি, সংজ্ঞাটা আগে বোঝার চেষ্টা করি আমরা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেখানে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। আচ্ছা, আমরা মৌলটা পড়েছি না কিছুক্ষণ আগে, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ মৌল। সেই রকম মৌল যেমন ধরা যাক হাইড্রোজেন একটা কি? পর্যায় সারণীর একটা মৌল। হাইড্রোজেন মৌলের মধ্যে জাস্ট হাইড্রোজেন এর বৈশিষ্ট্যই থাকে। যেমন হাইড্রোজেন মৌলটা যদি ভাঙতে মানে এটাকে একদম ভাঙতে তখন কি পাওয়া যাবে? হাইড্রোজেনই পাওয়া যাবে। তো হাইড্রোজেন এটা যে ক্ষুদ্রতম কণা মৌল, এটা হাইড্রোজেনটা হচ্ছে মৌল। এটাকে যদি ভাঙতে থাকো, তাহলে ভাঙতে যে সর্বনিম্ন ক্ষুদ্রতম কণাটা পাবা, সেটাই হচ্ছে কি? হাইড্রোজেনের পরমাণু।
এই হাইড্রোজেনের পরমাণুর মধ্যে কিন্তু হাইড্রোজেনের মৌলের যে এরকম বৈশিষ্ট্যগুলো থাকে ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু কি হাইড্রোজেনের সেই পরমাণুটাতেও থাকবে। তাহলে এইখানেও কিন্তু হাইড্রোজেনের বৈশিষ্ট্যটা কি থাকবে, প্রকাশ পাবে। এখানে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনটাও সেম, একই জিনিস। পর্যায় সারণীর যে কোনো মৌলের বেলায় একই। এবার আসা হচ্ছে অণুর মধ্যে সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে, 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়, অণু বলা হয়। পরমাণু, আমরা একটু আগে পরমাণু পড়েছি না, এখানে পরমাণু। তো পরমাণুটা কি, হাইড্রোজেন এটা একটা একক পরমাণু। এখন পরমাণু দুইটা যখন একসাথে যুক্ত হচ্ছে, যেমন হাইড্রোজেন একটা পরমাণু, একটু আগে পড়েছি হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, সেরকম হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে কি H2 গঠন করেছে। অর্থাৎ দুইটা পরমাণু, 2 বা 2-এর থেকে অধিক যখন পরমাণু একত্রিত হয় তখন কি হয়, অণু তৈরি হয়। হাইড্রোজেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অণু। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে। তো এখন আমরা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পড়েছিলাম। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে এটা হাইড্রোজেন যখন H2, এটার কিন্তু কি দুইটা মৌল না, হাইড্রোজেন আর আরেকটা হাইড্রোজেন, দুইটা একই মৌল না। একই মৌলের পরমাণু যখন যুক্ত হয়, ভালোভাবে খেয়াল করো, একই মৌলের পরমাণু যখন পরস্পর যুক্ত হয় তখন কি এটাকে বলা হচ্ছে, এটাকে বলবে মৌলিক পদার্থের অণু। আর এটা কি কার্বন আর অক্সিজেন দুইটা আলাদা আলাদা মৌল না, দুইটা আলাদা আলাদা মৌল হলে কি হয়, যৌগিক পদার্থ হয় না। তো এটা হবে কি যৌগিক পদার্থের অণু। তোমরা এভাবে নোট করে ফেলো, আমি যা যা পড়াচ্ছি এগুলো নোট করে ফেলে তোমরা দেখতে পাবে কি ক্লাসটা করার পর তোমরা যখন নোটটা রিভিশন দিবে তখন তোমরা দেখতে পাবে যে সবগুলা আবারও বুঝতে পারছো। কিন্তু যদি নোটটা না করো তখন তোমরা দেখবে যে কিছুদিন পরে গিয়ে ভুলে যাচ্ছ, কিছুদিন পর না, আজকে পড়েছো কিন্তু কালকে ভুলে যাচ্ছ, সেরকম জিনিসও। তো এগুলো তোমাদের কাছে একদমই নতুন, আমি জানি তোমরা 9-এ তেমন একটা পড়ো নাই এই জিনিসগুলো, তো এগুলো 10-এ আবার নতুন করে দিয়েছে। তো সেজন্য আমি চেষ্টা করছি তোমাদের বেসিক থেকে পড়াতে, একদম বেসিক থেকে ভালোভাবে পড়াতে। তোমাদের বইয়ে যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে মৌলের প্রতীক আর মৌলের কি সংকেত। এই যে সংকেত আর প্রতীক এই দুটা কিন্তু মৌলকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এটা কি মানে আমরা যখন সোডিয়ামকে, ধরো সোডিয়াম পরমাণু, সোডিয়াম মৌল হোক বা পরমাণু, সোডিয়াম মৌলই বলি, সোডিয়াম, এটাকে যখন আমরা প্রকাশ করছি তখন কি Na এটা দিয়ে প্রকাশ করছি না। আর যখন আমরা যে কোনো মৌল, যেমন ধরো হাইড্রোজেনকে প্রকাশ করছি আমরা কি দিয়ে, H দিয়ে। এখানে তোমাদের বইয়ে কিন্তু কিছু কন্ডিশন আছে যে কিভাবে কি মৌলের প্রতীকগুলো নির্ধারণ করা হয়। ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে যে তোমাদের মৌলের যে নামটা আছে, মৌলের নামের প্রথম অক্ষরটা, ইংরেজি প্রথম অক্ষর, সেটা হচ্ছে কি সংকেত হিসাবে ব্যবহৃত হয়। হাইড্রোজেনের যে H আছে এটা কিন্তু কি এখানে প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেমন ইংরেজি নামের প্রথম অক্ষরটা প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে হাইড্রোজেনের শুরুতে তো H আছে, অনেক অন্য পরমাণুর শুরুতেও কিন্তু H আছে, যেমন হিলিয়ামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই কি হিলিয়ামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই He বসাই। তখন যদি দুইটা আলাদা আলাদা মৌলের ইংরেজি নামের শুরুর অক্ষরটা যদি সেম হয়ে যায় তখন অনেক সময় এই যে আরেকটা যে অন্য মৌল প্রকাশ করার জন্য দুইটা অক্ষর ব্যবহৃত হয়, যেমন সোডিয়ামের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। অনেক সময় দেখা যায় ইংরেজি নাম ব্যবহৃত না হয় ল্যাটিন শব্দ ব্যবহৃত হয়, যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি Na। সোডিয়াম কিন্তু কি সোডিয়াম এভাবে লেখা হয়, সোডিয়ামকে সোডিয়াম, কিন্তু এখানে কিন্তু নাই, এখানে Na আছে। তো সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে যে কি ন্যাট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি ন্যাট্রিয়ামের দুইটা অক্ষর ব্যবহৃত হয়েছে কি সোডিয়ামটা প্রকাশ করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে যখন অনেক সময় দেখা যায় যে ইংরেজি নামের প্রথম দুই অক্ষরও মিলে যাচ্ছে অনেক সময়। তো সেই কারণে অনেক সময় ল্যাটিন নাম ব্যবহার করা হয়। যেমন সোডিয়াম আছে, সোডিয়ামের পর যখন আমরা পটাশিয়াম লিখি তখনও আমরা কে দিয়ে প্রকাশ করি, পটাশিয়ামটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। তো সেরকমই অনেক সময় ল্যাটিন নাম ব্যবহৃত হয়। এবার আসা হচ্ছে মৌলের যে সংকেতটা কি, সংকেত হচ্ছে মৌলকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। মৌলকে প্রকাশ করার জন্য আমরা এখানে Na লিখেছি, হাইড্রোজেনের বেলা H লিখেছি, কিন্তু অণুকে প্রকাশ করার জন্য যখন আমরা অণুকে প্রকাশ করে কি সংকেত হচ্ছে কি অণুকে প্রকাশ করে।
এখন অণু আমরা কি পড়েছি, দুইটা পরমাণু যখন একত্রে যুক্ত হয়, যেমন হাইড্রোজেন পরমাণু দুইটা যদি একত্রে যুক্ত হয় তাহলে কি H2 হয়। এই যে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যে সংকেত। প্রতীক হচ্ছে যে হাইড্রোজেন, এটা হচ্ছে প্রতীক। আর এটা যখন অণু হিসেবে যখন আমরা প্রকাশ করছি তখন এটাকে কীভাবে লিখছি, H2 এভাবে লিখছি। অক্সিজেনের বেলায়ও সেম। অক্সিজেনের কি, অক্সিজেনের এই যে প্রতীক এটা কি, অক্সিজেনের প্রতীক আমরা ও দিয়ে লিখি না, ও দিয়ে প্রকাশ করি। কিন্তু যখন অক্সিজেন অণু যখন আমরা লিখতে যাব তখন O2 লিখব, কারণ অক্সিজেন দুইটা অক্সিজেন পরমাণু একত্রে যুক্ত হয়ে যখন কি হয়, অণু গঠন করে, তখন আমরা এইভাবে লিখব O2, ও এর পাশে ছোট করে 2 লিখে দিব। সেরকম এটাকে বলা হচ্ছে কি মৌলের সংকেত। এখন আসে আমাদের নেক্সট টপিক, এটা হচ্ছে যে মৌলে অবস্থিত কণা। মৌলে অবস্থিত বিভিন্ন ক্ষুদ্রতম কণা থাকে, যেমন আমরা কি পড়েছি মৌল। মৌল যেমন ধরা যাক সোডিয়াম, সোডিয়াম একটা মৌল, অক্সিজেন একটা মৌল। এই সোডিয়াম আর অক্সিজেন এটাকে গঠন করার জন্য আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তখন আমরা বিভিন্ন ধরনের কণা পাই। বিভিন্ন ধরনের কণার সমন্বয়ে কিন্তু মৌলটা গঠিত। তো এখানে মৌলে অবস্থিত বিভিন্ন কণার মধ্যে কী কী দেওয়া আছে বইয়ের মধ্যে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এইখানের মধ্যে তোমরা বই পড়লে বুঝতে পারবে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এখানের মধ্যে নিউক্লিয়াস বলে একটা কথা আছে পরমাণুর মধ্যে, কেন্দ্রে যে বস্তুটা অবস্থান করে ওটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন একত্রে অবস্থান করে। কি হয়, প্রোটন আর নিউট্রন এই দুটো কিন্তু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তো এর বাইরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন এটা হচ্ছে যে পরমাণুর যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে, আমরা যখন মডেল পড়বো, যখন পরমাণুর যে মডেল আছে এই মডেলগুলো যখন পড়বো তখন কক্ষপথের ব্যাখ্যাটা আরও ভালোভাবে পাবো। আপাতত জেনে রাখো যে নিউক্লিয়াসের বাইরে কতগুলো শেল আছে বা কক্ষপথ আছে, ওই কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো কি করে, আবর্তন করে। তো এখন জেনে রাখো জাস্ট নিউক্লিয়াস পরমাণুর অভ্যন্তরে মাঝখানে নিউক্লিয়াস অবস্থান করে, ওই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন একত্রে অবস্থান করে আর ইলেকট্রনটা বাইরে অবস্থান করে। তো এখন বইয়ের মধ্যে একটা চার্ট পাবো, ওই চার্টের ব্যাখ্যাটা আমি এখানে লিখেছি। যেমন ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দিয়ে। ওই এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে যে -1.6 × 10⁻19 কুলম। আমি এগুলো পড়ে আর সময় নষ্ট করছি না, শুধু এটাই জেনে রাখো যে এগুলো নোট করে ফেলবা। আর তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবো এগুলো, কারণ MCQতে আসে, তো সেজন্য এগুলো মুখস্থ করতে হবে। তো চার্জের ক্ষেত্রে আর ভর, আপেক্ষিক ভর আর আপেক্ষিক চার্জ। এখানে আপেক্ষিক জিনিসটা কি, এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের ভর আর চার্জ এগুলো কিন্তু অনেক ছোট, অনেক বেশি ছোট কতগুলো সংখ্যা। তো এত ছোট মানটাকে না ধরে আপেক্ষিক একটা মান বিজ্ঞানীরা ধরে নিয়েছে, এটাকেই বলা হচ্ছে যে আপেক্ষিক। অর্থাৎ ধরে নেওয়া মান হচ্ছে যে আপেক্ষিক। তো আপেক্ষিক ভর হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে 0 ধরা হয়, কারণ এই মানটা এতটাই ছোট, প্রোটন আর নিউট্রনের তুলনায় এই মানটা কিন্তু অনেক ছোট, সেজন্য এটাকে আপেক্ষিক ভরটা 0 ধরা হয়। আর আপেক্ষিক চার্জটা -1 ধরা হয়, কারণ এখানে চার্জ -1.6 × 10⁻19 কুলম। এবার আসো প্রোটনের বেলায়। প্রোটনের ক্ষেত্রে চার্জ তোমরা দেখতে পাচ্ছ প্লাস আছে, এখানের আপেক্ষিক ভরটা হচ্ছে 1 আর এখানে আপেক্ষিক চার্জ +1। কিন্তু নিউট্রনের ক্ষেত্রে কিন্তু কোনো আপেক্ষিক চার্জ নাই, আপেক্ষিক চার্জও নাই, এমনি চার্জও নাই, এটা 0, এটা কিন্তু চার্জ নিরপেক্ষ। তো এই জিনিসটা আসে যে কোন কণাটা চার্জ নিরপেক্ষ, নিউট্রন, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা MCQতে আসে। নিউট্রনের চার্জ হচ্ছে 0 আর ভর এখানে দেওয়া আছে। আর আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের মতোই এটা আপেক্ষিক ভর 1, কিন্তু আপেক্ষিক চার্জ হচ্ছে কি 0। তোমরা এই জিনিসটা স্ক্রিনশট করে নাও আর বাসায় নোট করে ফেলবে। এবার আসা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো তোমরা দেখতে পাবে যে পর্যায় সারণীতে সিরিয়াল বাই দেওয়া আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে কিন্তু সিরিয়াল বাই দেওয়া আছে। তো সিরিয়ালটা কীভাবে করেছে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কিন্তু সিরিয়ালটা করা হয়েছে। যেমন আমরা যদি পর্যায় সারণীর এটা দেখি, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পর আছে হিলিয়াম, তারপর লিথিয়াম, এগুলোর কি, এগুলো সিরিয়াল বাই আছে। তো হাইড্রোজেন 1 পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যাটা কি যদি আমরা সংখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা হাইড্রোজেনের ক্ষেত্রে 1ই আছে। হাইড্রোজেনের ভর সংখ্যাও কিন্তু 1, এই ভর সংখ্যাটা আমরা পরে দেখছি। আর প্রোটন সংখ্যাও কিন্তু সেম। তো এই জিনিসটা আমি MCQর জন্য মাথায় রাখতে পারো, ভর সংখ্যাটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা এটা নির্ধারণ করা হয়েছে কিভাবে, প্রোটন সংখ্যার মাধ্যমে। প্রোটন কীভাবে বলেছি, প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত একটা জাস্ট কণা, মাথায় রাখো এটা একটা কণা। আর হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম হচ্ছে 3, এভাবে যাবে। তো এগুলো কি 1 2 3, এগুলো কি পর্যায় সারণীতে এটা কীভাবে সাজানো হয়েছে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে এভাবে। তো পারমাণবিক সংখ্যার সিরিয়াল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, এটা 4, তারপর বোরন, এটা 5, এভাবে। তো এখন
এটাকে প্রকাশ করা হয় কীভাবে, কোন জায়গায় লেখা হয়, এটা হচ্ছে যে যখন তোমরা কোনো মৌল লিখবে তখন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1। তো এখানে হাইড্রোজেনের বাম পাশে প্রোটন সংখ্যাটা লিখবে, এটা হচ্ছে যে প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে ভর সংখ্যা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রোটন সংখ্যার মাথায় রাখবে, প্রথম প্রোটন সংখ্যায় হচ্ছে যে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যায় যা প্রোটন সংখ্যাও তা। তো এখন একে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন জেড দ্বারা প্রকাশ করা হয় এটা কি, এটা যখন তোমরা যখন কোনো একটা মৌল লিখবা তো মৌলটাকে এভাবে লিখতে হয়, যেমন ধরো এটা এক্স, যে কোনো একটা মৌল এক্স, এখন জেড কি, জেড হচ্ছে যে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে এ, এটা কি এখন এ হচ্ছে ভর সংখ্যা, এটা একটু পরে পড়াচ্ছি, কিন্তু জেনে রাখো যে জেড দ্বারা কি প্রোটন সংখ্যা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রকাশ করা হয়। আর এটাকে কিভাবে লিখে, এই জায়গার মধ্যে লিখে, যদি এটা কোনো একটা পরমাণু হয় তাহলে এটার বাম পাশে নিচে লিখবে কি জেড, জেড মানে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এবার আসো ভর সংখ্যাটা কি দেখি। আচ্ছা, ভর সংখ্যাটা কি, ভর সংখ্যার যদি আমরা সংজ্ঞাটা দেখার চেষ্টা করি, সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আমরা প্রোটনটা কি পড়েছি, পারমাণবিক সংখ্যাটা কি পড়েছি, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আমরা কি জানি, আমরা একটু আগে পড়েছি যে নিউক্লিয়াসে কি একত্রে অবস্থান করে, প্রোটন আর নিউট্রন একত্রে অবস্থান করে। তো এখন প্রোটন আর নিউট্রন যে একত্রে অবস্থান করে এদের একটা যে সংখ্যা, যেমন ধরো আমরা যদি বলি সোডিয়াম পরমাণুটা যদি আমরা বলি তাহলে এটার পারমাণবিক সংখ্যাটা কি 11, আর ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11, এটা এখন তাহলে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটাই হচ্ছে যে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হচ্ছে যে এই গ্যাপটা হচ্ছে যে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা নিউট্রন সংখ্যা কীভাবে হিসাব করব, এ মাইনাস জেড। এটা কি আমরা বলি, এখানে দেখো এ দ্বারা কি প্রকাশ করা হয়, ভর সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে এ থেকে যদি জেড বাদ দিই, জেড হচ্ছে যে কি একটু আগে দেখিয়েছিলাম পারমাণবিক সংখ্যা, এটা এখানে দেখো, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যাটা এখানে লিখবে, আর ভর সংখ্যাটা হচ্ছে যে কি বাম পাশে উপরে লিখবে। তাহলে এ মাইনাস জেড হচ্ছে যে কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাটা প্রকাশ করতে হবে না, জাস্ট এভাবে যখন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমরা কি করবে, এই যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিবে। এত ঝামেলা যাওয়ার দরকার নেই, যেটা বেশি সেটাই হচ্ছে ভর সংখ্যা, যেটা কম সেটা পারমাণবিক সংখ্যা। কিন্তু একটা মৌল আছে যেমন হাইড্রোজেন হচ্ছে যে 1 এটা 1 মানে ওদের হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নাই, নিউট্রন সংখ্যা 0, এ মাইনাস জেড 0। এটা কিন্তু এমসিকিউতে আসে যে কোন মৌলের নিউট্রন সংখ্যা 0, এটা হচ্ছে যে হাইড্রোজেন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আজকে যা যা পড়িয়েছি, আজকের ক্লাস এতটুকুই রাখছি আমি। নেক্সট থেকে আমরা পারমাণবিক যে পরমাণুর যে মডেলগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, আর এরপরে এইভাবে সিরিয়াল বাই তোমাদের কি ভিডিওগুলো আসবে, এগুলো প্লেলিস্ট আকারে আমি সাজিয়ে দিব। তো এই প্লেলিস্টটা পেতে তোমরা লিমিটলেস লার্নিং ক্লাসরুম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।